তোমার আছে পবিত্র গীতা, আমার আল কুরআন। বলতে পারো কোথায় লেখা? হিন্দু মুসলমান। যে জলেতে তৃপ্ত তুমি, তৃপ্ত আমি তাতে। একই রক্তের বইছে ধারা, হিন্দু মুসলিম জাতে। ভিউয়ার্স, পৃথিবীতে মানুষের দুটো জাত, একটা নারী জাত আর একটা পুরুষ জাত। বাকি সব জাত মানুষের হিংসা থেকে সৃষ্টি হয়েছে। আসলে সব মানুষ সমান, সৃষ্টিকর্তা এক, মানুষ এক। যাই হোক ভিউয়ার্স, আমাদের আজকের আলোচ্য বিষয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সংজ্ঞাটা কি হতে পারে? অতীতে কোনো কাজ হচ্ছিল বা চলছিল এমন বোঝায়। অর্থাৎ কোনো কাজ অতীতকালে সংগঠিত হচ্ছিল বা চলছিল এমন বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। গেল সংজ্ঞা। এর চেয়ে 100 গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে চেনার পদ্ধতি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স চেনার পদ্ধতি তিনটা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার পদ্ধতি তিনটা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স চেনার পদ্ধতিও তিনটা। ভিউয়ার্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের 1 নং চেনার পদ্ধতি কি ছিল? 1 নং চেনার পদ্ধতি ছিল সাধু ভাষায় ক্রিয়াপদের শেষে তেসি, তেসো, তেসে থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের 1 নং চেনার পদ্ধতি। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের 1 নং চেনার পদ্ধতি সেক্ষেত্রে কি হবে? ভিউয়ার্স, মাথায় রাখবা, পাস্ট টেন্সে সবসময় লাম লে ল কথাটা থাকবে বা তামতে ত কথাটা থাকতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের 1 নং চেনার পদ্ধতি ছিল তেসি, তেসো, তেসে, এর সঙ্গে লাম লে ল যোগ করতে হবে। অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের 1 নং চেনার পদ্ধতি হচ্ছে ক্রিয়াপদের শেষে তেসিলাম, তেসিলে অথবা তেসিলো থাকে। যেমন আমি ভাত খাইতেছিলাম, তুমি কাজটা করিতেছিলে, সে কাজটা করিতেছিল। দেখো সবগুলোর শেষে তেসিলাম, তেসিলে অথবা তেসিলো আছে। অতএব এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের 1 নং চেনার পদ্ধতি। ভিউয়ার্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের 2 নং চেনার পদ্ধতি কি ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের 2 নং চেনার পদ্ধতি যা পাস্ট কন্টিনিউয়াসে একই, শুধু ওর সঙ্গে লাম লে ল কথাটা থাকতে হবে। সেক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের 2 নং চেনার পদ্ধতি হচ্ছে, দেখো ভিউয়ার, 2 নং চেনার পদ্ধতি বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে ছিলাম চয় ছয় সংযুক্ত ছিলাম, ছিলে, ছিল থাকে। যেমন আমি যাচ্ছিলাম, তুমি যাচ্ছিলে, সে যাচ্ছিল। দেখো ছিলাম, ছিলে, ছিল ক্রিয়াপদের শেষে রয়েছে। অর্থাৎ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের 2 নং চেনার পদ্ধতি। এবার আসবে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের 3 নং চেনার পদ্ধতি। ভিউয়ার্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের 3 নং চেনার পদ্ধতি কি ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের 3 নং চেনার পদ্ধতি ছিল এমন যে বাংলা বাক্যে ক্রিয়াপদের দ্বিতীয় অক্ষর শূন্য বিভক্তি, অর্থাৎ শূন্য বিভক্তি মানে ওর সঙ্গে কোনো আকার ও শিকার কিছু থাকবে না। দ্বিতীয় অক্ষর শূন্য বিভক্তি এবং শেষে সি, হ অথবা সে থাকে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের 3 নং চেনার পদ্ধতি। সেক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার পদ্ধতি কি হবে? অমনই হবে, শুধু ওর সঙ্গে লাম লে ল থাকতে হবে। অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার পদ্ধতি হচ্ছে বাংলা বাক্যে ক্রিয়াপদের দ্বিতীয় অক্ষর শূন্য বিভক্তি, অর্থাৎ আকার ও শিকার থাকবে না দ্বিতীয় অক্ষরের সঙ্গে, এবং শেষে ছিলাম, ছিলে, ছিল থাকে। আবার বলছি, 3 নং চেনার পদ্ধতি হচ্ছে বাংলা বাক্যে ক্রিয়াপদের দ্বিতীয় অক্ষর শূন্য বিভক্তি, অর্থাৎ দ্বিতীয় অক্ষরের সাথে কোনো আকার ও শিকার কিছু থাকবে না, এবং শেষে ছিলাম, ছিলে অথবা ছিল থাকে। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের 3 নং চেনার পদ্ধতি। যেমন আমি কাজটা করছিলাম, দেখো এখানে দ্বিতীয় অক্ষর র, এর সঙ্গে কোনো আকার শিকার দীর্ঘিকার রসিকার দীর্ঘিকার কিছু নেই, অর্থাৎ শূন্য বিভক্তি, এবং শেষে লাম আছে। তুমি তার সঙ্গে কথা বলছিলে, বলছিলে, এখানে দ্বিতীয় অক্ষর কোনটা? ল। দেখো ওর সঙ্গে কোনো বিভক্তি নেই, অর্থাৎ আকার রসিকার দীর্ঘিকার কিছু নেই, শূন্য বিভক্তি এবং শেষে ছিলে। তুমি তার সঙ্গে কথা বলছিলে। আচ্ছা, সে কাজটা করছিল,
করছিল, দেখো দ্বিতীয় অক্ষর র, ওর সঙ্গে কোনো বিভক্তি নেই, অর্থাৎ আকারশিকের কিছু নেই, এবং শেষে ল আছে। তো ভিউয়ার্স, তিনটা চেনার পদ্ধতি গেল। এবার আসো, চেনার পদ্ধতি থেকে 1000 গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে এর স্ট্রাকচার বা গঠন প্রণালী। আমরা আজ করছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স তো গঠন করতে গেলে আমাদের আগে ওই টেন্সের হেল্পিং ভার্বটা জানতে হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এইচ ভি অর্থাৎ হেল্পিং ভার্ব হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি ছিল? অ্যামিজার। তো পাস্ট কন্টিনিউয়াসে হেল্পিং ভার্ব হবে ওয়াজ অথবা ওয়ার। আচ্ছা, এবার আসো গঠন প্রণালী। প্রথমে হ্যাঁ সূচক, তারপর না সূচক, তারপর প্রশ্ন হ্যাঁ সূচক, তারপর প্রশ্ন না সূচক। ভিউয়ার্স, সব টেন্সের গঠন বা স্ট্রাকচার একই রকম, শুধু আমি এক টেন্স থেকে যখন অন্য একটা টেন্সে যাব তখন ওই হেল্পিং ভার্বটা পরিবর্তন হয়ে যাবে। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হেল্পিং ভার্ব ডু ডাজ, প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যামিজার, তোমার প্রেজেন্ট পারফেক্টের হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের হ্যাভ বিন হ্যাজ বিন, আবার পাস্ট কন্টিনিউয়াসে পাস্ট ইনডেফিনিট টেন্সের হেল্পিং ভার্ব হচ্ছে ডিড, পাস্ট কন্টিনিউয়াসের হেল্পিং ভার্ব ওয়াজ ওয়ার। এরকম এক টেন্স থেকে যখন আমি আরেকটা টেন্সে যাব তখন ওই হেল্পিং ভার্বটা টোটালি পরিবর্তন হয়ে যাবে। আর ওই ভার্বটা কখনো এমন হবে, কখনো এমন হবে, কখনো এমন হবে, অর্থাৎ কখনো ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, কখনো পাস্ট ফর্ম, কখনো পাস্ট পার্টিসিপল ফর্ম, কখনো ভার্বের সাথে আইএনজি, এই আর কি। কিন্তু গঠন সব একই রকম। এবার আসো হ্যাঁ সূচকের গঠনটা কি? প্রথমে সাবজেক্ট, তারপর ওই টেন্সের হেল্পিং ভার্ব ওয়াজ অথবা ওয়ার, এরপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন। অবজেক্ট কিভাবে বের করব? প্রতিটা ভিডিওতে বলি অবজেক্ট দুই প্রকার, বস্তুবাচক অবজেক্ট আর ব্যক্তিবাচক অবজেক্ট, অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট। বস্তুবাচক অবজেক্ট কিভাবে বের করব? ক্রিয়াপদ দিয়ে কি প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় তাহলে বুঝতে হবে ওটা বস্তুবাচক অবজেক্ট বা ডিরেক্ট অবজেক্ট। যেমন আমি ফুল পছন্দ করি, প্রশ্ন করো পছন্দ করা দিয়ে কি পছন্দ করি? ফুল পছন্দ করি, অর্থাৎ ক্রিয়াপদ দিয়ে কি প্রশ্ন করে ফুল পাওয়া যাচ্ছে, অর্থাৎ ফুলটা বস্তুবাচক অবজেক্ট বা ডিরেক্ট অবজেক্ট। আবার কাকে বা কাদেরকে প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় সেক্ষেত্রে সেটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। যেমন যদি বলি তারা আমাদেরকে খুঁজছে, তারা আমাদেরকে খুঁজছে, প্রশ্ন করো খোঁজা দিয়ে কাদেরকে খুঁজছে? আমাদেরকে যেহেতু প্লুরাল নাম্বার, তো কাকে প্রশ্ন করলে হবে না, কাদেরকে প্রশ্ন করতে হবে। অর্থাৎ কাকে বা কাদেরকে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটা ব্যক্তিবাচক অবজেক্ট। কাদেরকে খুঁজছে? আমাদেরকে খুঁজছে, অর্থাৎ আমাদেরকে হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, ইংরেজিতে বলে ইনডিরেক্ট অবজেক্ট। তো সাবজেক্টের পর হেল্পিং ভার্ব ওয়াজ ওয়ার, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন, অর্থাৎ অবজেক্টও থাকতে পারে আবার এক্সটেনশনও থাকতে পারে। আচ্ছা, এবার আসো না সূচকের গঠন। পৃথিবীর সমস্ত না সূচকের গঠন একই রকম। প্রথমে ওই টেন্সের বাক্যের সাবজেক্ট, এরপর হচ্ছে ওই টেন্সের হেল্পিং ভার্ব ওয়াজ অথবা ওয়ার, এরপর হচ্ছে ওই হেল্পিং ভার্বের সাথে নট, নটের পরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, যেহেতু কন্টিনিউয়াস টেন্স ভার্বের সাথে আইএনজি হবে, এরপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন। আচ্ছা, এবার আসো প্রশ্ন হ্যাঁ সূচক। পৃথিবীর সমস্ত প্রশ্ন হ্যাঁ সূচকের গঠন একই রকম, শুধু হেল্পিং ভার্বটা পরিবর্তন হবে। আচ্ছা, প্রথমে আসবে কি? হেল্পিং ভার্ব ওয়াজ অথবা ওয়ার, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্ব কিন্তু ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন। এরপর প্রশ্ন না সূচক। প্রশ্ন না সূচকে আমরা নটের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করব। প্রথমে হেল্পিং ভার্ব ওয়াজ অথবা ওয়ার, তারপর নটের সংক্ষিপ্ত রূপ, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন। আমি বারবার বলি প্রশ্ন না সূচকে নটের সংক্ষিপ্ত রূপ কেন ইউজ করব? আমি যদি এনওটি নট ইউজ করি সেক্ষেত্রে আমাকে নাউন প্রোনাউন ফলো করতে হয়। আমরা জানি যে সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নট বসে সাবজেক্টের পরে, আর সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নট বসে সাবজেক্টের আগে। এই কথাটা আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি। কিন্তু আমি যদি নটের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করি তাহলে নাউন প্রোনাউন যাই হোক না কেন উভয় ক্ষেত্রেই হেল্পিং ভার্বের সাথে নটের সংক্ষিপ্ত রূপ বসানো যায়, সেটাই বেটার। যাই হোক, আমার সংজ্ঞা গেল। সংজ্ঞার চেয়ে 100 গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে চেনার পদ্ধতি, আর চেনার পদ্ধতির চেয়ে 1000 গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্রাকচার বা গঠন প্রণালী। আমার গঠনগুলো হয়ে গেল, এবার আমি এর আলোকে কিছু বাক্য বলবো। সে তার বাবার সাথে জমিতে পানি দিতেছিল বা দিচ্ছিল।
দিতেছিল এটা হচ্ছে সাধু ভাষা, চলিত ভাষা হচ্ছে দিচ্ছিল। দেখো যদি বলি দিতেছিল তো ওটা 1 নং চেনার পদ্ধতি, ক্রিয়াপদের শেষে তেছিল, তেছিলে, তেছিলামের তেছিল আছে, ওটাকে চলিত ভাষায় বললে হবে দিচ্ছিল। এটা হচ্ছে দ্বিতীয় চেনার পদ্ধতি, চয় ছয় সংযুক্ত, অর্থাৎ ছিল, ছিলে, ছিলাম আছে। সে তার বাবার সাথে জমিতে পানি দিচ্ছিল, এখানে সাবজেক্ট কে? সে, হি। এরপর হেল্পিং ভার্ব ওয়াজ অথবা ওয়ার, প্রথমে সাবজেক্ট হি, তারপর ওয়াজ অথবা ওয়ার। হির জন্য কি হবে? ওয়াজ, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওয়াজ হবে হি ওয়াজ। এবার ভার্বের সাথে আইএনজি, পানি দিচ্ছিল। ভিউয়ার্স, জমিতে পানি দেওয়ার ক্ষেত্রে গিভ ইউজ করলে হবে না, ওয়াটারটাকেই পানি দেওয়ার অর্থে বসাইতে হবে। হি ওয়াজ ওয়াটারিং, ওয়াটারিং ওয়াটার, সে পানি দিচ্ছিল ইন দা ফিল্ড, জমিতে, উইথ হিজ ফাদার, তার বাবার সাথে। হি ওয়াজ ওয়াটারিং ওয়াটার, হি ওয়াজ ওয়াটারিং ওয়াটার, সে পানি দিচ্ছিল ইন দা ফিল্ড উইথ হিজ ফাদার। এখানে ইন দা ফিল্ড এক্সটেনশন, উইথ হিজ ফাদারও এক্সটেনশন। আর ওয়াটারটা হচ্ছে, ওয়াটারিংটা হচ্ছে মূল ভার্ব, আর ওয়াটার পরে যে ওয়াটারটা ইউজ করলাম ওটা হচ্ছে অবজেক্ট। অর্থাৎ পানি দেওয়ার ক্ষেত্রে, জমিতে পানি দেওয়ার ক্ষেত্রে আমরা ওয়াটারটাকেই ভার্ব হিসেবে ইউজ করি, এটাই বেটার। আচ্ছা এবার আসো, এটাকে নাসূচকে করলে কি হবে? সে তার বাবার সাথে জমিতে পানি দিচ্ছিল না, প্রথমে সাবজেক্ট হি, তারপর ওয়াজ, এরপরে হচ্ছে নট, হি ওয়াজ নট। এবার ভার্বের সাথে আইএনজি, ওয়াটারিং, এরপর অবজেক্ট অথবা এক্সটেনশন। এখানে অবজেক্ট হচ্ছে পানি, অর্থাৎ ওয়াটার। হি ওয়াজ নট ওয়াটারিং ওয়াটার ইন দা ফিল্ড উইথ হিজ ফাদার, সে তার বাবার সাথে জমিতে পানি দিচ্ছিল না। এটাকে প্রশ্ন হ্যাচিতকে করলে কি হবে? প্রথমে হেল্পিং ভার্ব ওয়াজ অথবা ওয়ার, আসবে কি? ওয়াজ, ওয়াজ, এরপর সাবজেক্ট হি, ওয়াজ হি, এরপর ভার্বের সাথে আইএনজি, ওয়াজ হি ওয়াটারিং, এরপর অবজেক্ট অথবা এক্সটেনশন, ওয়াজ হি ওয়াটারিং ওয়াটার ইন দা ফিল্ড উইথ হিজ ফাদার, সে কি তার বাবার সাথে জমিতে পানি দিচ্ছিল? এটাকে প্রশ্ন নাসূচক করলে কি হবে? ওয়াজ নট, অর্থাৎ নটের সংক্ষিপ্ত রূপ ইউজ করব। ওয়াজ নট হি ওয়াটারিং ওয়াটার ইন দা ফিল্ড উইথ হিজ ফাদার, সে কি তার বাবার সাথে জমিতে পানি দিচ্ছিল না? যাই হোক, আরেকটা বাক্য বলি, সে সে তোমার জন্য একটা ফুল নিয়ে অপেক্ষা করছিল, সে তোমার জন্য একটা ফুল নিয়ে অপেক্ষা করছিল। সি অথবা হি, ছেলে হলে হি, মেয়ে হলে সি। সি ওয়াজ ওয়েটিং, সে অপেক্ষা করছিল, উইথ আ ফ্লাওয়ার, একটা ফুল নিয়ে, ফর ইউ, তোমার জন্য। অথবা ফর ইউটা আমি আগে ব্যবহার করতে পারি, শি ওয়াজ ওয়েটিং ফর ইউ, সে তোমার জন্য অপেক্ষা করছিল, উইথ আ ফ্লাওয়ার, একটা ফুল নিয়ে। আচ্ছা এবার নাসূচকের একটা বাক্য বলি, এই বাক্যটাকে নাসূচকে করি, সে তোমার জন্য ফুল নিয়ে অপেক্ষা করছিল না। She was not waiting for you. She was not waiting for you with a flower. সে তোমার জন্য ফুল নিয়ে অপেক্ষা করছিল না। এটাকে প্রশ্ন হ্যাচিত করলে কি হবে? আগে হেল্পিং ভার্বটা আসবে ওয়াজ, তারপর সাবজেক্ট ওয়াজ শি, এরপর ভার্বের সাথে আইএনজি, ওয়াজ শি ওয়েটিং, এরপর অবজেক্ট অথবা এক্সটেনশন, ফর ইউ, তোমার জন্য, উইথ আ ফ্লাওয়ার। ওয়াজ শি ওয়েটিং ফর ইউ উইথ আ ফ্লাওয়ার, সে কি তোমার জন্য ফুল নিয়ে অপেক্ষা করছিল? এটার প্রশ্ন নাসূচক হবে কি? ওয়াজ নট শি ওয়েটিং ফর ইউ উইথ আ ফ্লাওয়ার, সে কি তোমার জন্য ফুল নিয়ে অপেক্ষা করছিল না? আরেকটা বাক্য বলি, সে তার বন্ধুদের সাথে মাঠে ক্রিকেট খেলছিল। এখানে সাবজেক্ট কে? সে, তো হি, হির জন্য হবে কি? ওয়াজ, হি ওয়াজ, এবার ভার্বের সাথে আইএনজি, প্লেইং, হি ওয়াজ প্লেইং, এবার অবজেক্ট অথবা এক্সটেনশন, দেখো অবজেক্ট আছে কিনা, কি প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে, কি খেলছিল? বল খেলছিল, বলটা হচ্ছে অবজেক্ট, হি ওয়াজ প্লেইং বল। তার বন্ধুদের সাথে, উইথ হিজ ফ্রেন্ড, মাঠে, ইন দা ফিল্ড, অথবা ইন দা ফিল্ড আমি আগেও দিতে পারি, পরেও দিতে পারি। বাক্যটা আমি এভাবেও বলতে পারি, হি ওয়াজ প্লেইং ইন দা, হি ওয়াজ প্লেইং উইথ হিজ ফ্রেন্ড ইন দা ফিল্ড, অথবা হি ওয়াজ প্লেইং ইন দা ফিল্ড উইথ হিজ ফ্রেন্ডস, দুটোই কারেক্ট, এক্সটেনশন আগে পরে দেওয়া যায়। আচ্ছা এই বাক্যে তোমার অবজেক্ট হচ্ছে বল, আর এক্সটেনশন ওখানে দুটো আছে, মাঠেও এক্সটেনশন, আর তার বন্ধুদের সাথে এটাও এক্সটেনশন। আচ্ছা এবার এই বাক্যটাকে নাসূচকে করলে কি হবে? সে তার বন্ধুদের সাথে মাঠে বল খেলছিল না। হি ওয়াজ নট প্লেইং বল ইন দা ফিল্ড উইথ হিজ ফ্রেন্ডস। এটাকে প্রশ্ন হ্যাচিত করলে কি হবে? সে কি তার বন্ধুদের সাথে মাঠে বল খেলছিল? সে কি তার বন্ধুদের সাথে মাঠে বল খেলছিল? ওয়াজ হি প্লেইং বল ইন দা ফিল্ড উইথ হিজ ফ্রেন্ডস, সে কি তার বন্ধুদের সাথে মাঠে বল খেলছিল? এটাকে প্রশ্ন নাসূচক করলে কি হবে?
ওয়াজ নট হি প্লেইং বল ইন দ্য ফিল্ড উইথ হিজ ফ্রেন্ড, সে কি তার বন্ধুদের সাথে মাঠে বল খেলছিল না? আরেকটা বাক্য বলি, সে কাজটা করতে পারছিল বা সক্ষম হচ্ছিল। এখানে একটু অ্যাবল টুর ব্যবহার আসবে। সে কাজটা করতে সক্ষম হচ্ছিল বা পারছিল। আচ্ছা, সে হচ্ছিল, হি ওয়াজ বিইং, সক্ষম, অ্যাবল, হি ওয়াজ বিইং অ্যাবল, সে সক্ষম হচ্ছিল করতে, টু ডু দা ওয়ার্ক, কাজটা। হি ওয়াজ বিইং অ্যাবল টু ডু দা ওয়ার্ক, সে কাজটা করতে সক্ষম হচ্ছিল বা পারছিল। সে কাজটা করতে সক্ষম হচ্ছিল না বা পারছিল না। হি ওয়াজ নট বিইং অ্যাবল টু ডু দা ওয়ার্ক, সে কাজটা করতে সক্ষম হচ্ছিল না বা পারছিল না। আচ্ছা, এটাকে প্রশ্ন হ্যাচুতকি করলে কি হবে? সে কি কাজটা করতে পারছিল বা সক্ষম হচ্ছিল? আর প্রথমে হেল্পিং ভার্ব আসবে ওয়াজ। ওয়াজ হি বিইং, ভিউয়ার্স, আমি যখন অ্যাবল টু ব্যবহার করব সক্ষম বা পারা অর্থে, তখন আমার ভার্ব হিসেবে বি ভার্ব বসাতে হবে, অর্থাৎ আমি যা ওয়াজ আর বি এগুলো বসাতে হবে। তো যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, তো বি ভার্বের সাথে আইএনজি হবে, অর্থাৎ বিইং। আচ্ছা, সে কি কাজটা করতে পারছিল? ওয়াজ হি বিইং, এখানে বিইংটাই হচ্ছে মূল ভার্ব। ওয়াজ হি বিইং অ্যাবল, সে কি পারছিল বা সক্ষম হচ্ছিল টু ডু দা ওয়ার্ক, কাজটা করতে। সে কি কাজটা করতে পারছিল না বা সক্ষম হচ্ছিল না? ওয়াজন্ট, নটের সংক্ষিপ্ত রূপ ইউজ করব। ওয়াজন্ট হি বিইং অ্যাবল টু ডু দা ওয়ার্ক, সে কি কাজটা করতে পারছিল না? আরেকটা বাক্য বলি, জেলেরা নদী থেকে মাছ ধরছিল। এখানে সাবজেক্ট হচ্ছে জেলেরা, দা ফিশার মেইন। সাবজেক্ট প্লুরাল হওয়ার কারণে ওয়াজ না হয়ে হেল্পিং ভার্ব হবে ওয়ার, দা ফিশারম্যান ওয়ার। এবার ভার্বের সাথে আইএনজি, ক্যাচিং, ধরছিল, দা ফিশারম্যান ওয়ার ক্যাচিং। এবার প্রশ্ন করো, ক্রিয়াপদ দিয়ে প্রশ্ন করে দেখো অবজেক্ট আছে কিনা, কি বা কাকে বা কাদেরকে প্রশ্ন করে দেখো অবজেক্ট আছে কিনা। প্রশ্ন করো কি ধরছিল, কি প্রশ্ন করে পাওয়া যাচ্ছে? মাছ, অর্থাৎ মাছ হচ্ছে এই বাক্যের অবজেক্ট। তো দা ফিশারম্যান ওয়ার ক্যাচিং ফিশ বা ফিশেস, জেলেরা মাছ ধরছিল নদী থেকে, ফ্রম দা রিভার। এখানে ফিশ হচ্ছে অবজেক্ট আর ফ্রম দা রিভার হচ্ছে, অর্থাৎ নদী থেকে, এটা হচ্ছে এক্সটেনশন। আচ্ছা, এটাকে নাসিককে কি বললে কি হবে? জেলেরা নদী থেকে মাছ ধরছিল না, দা ফিশারম্যান ওয়ার নট ক্যাচিং ফিশেস ফ্রম দা রিভার। এটাকে প্রশ্ন হ্যাচিতকি করলে কি হবে? জেলেরা কি নদী থেকে মাছ ধরছিল? ওয়ার, ওয়ার দ্য ফিশারম্যান ক্যাচিং ফিশেস ফ্রম দ্য রিভার। প্রশ্ন নাসিতকি করলে কি হবে? জেলেরা কি নদী থেকে মাছ ধরছিল না? ওয়ারন্ট দ্য ফিশারম্যান ক্যাচিং ফিশেস ফ্রম দ্য রিভার, জেলেরা কি নদী থেকে মাছ ধরছিল না? আরেকটা বাক্য বলি, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আই ওয়াজ ওয়েটিং, আমি অপেক্ষা করছিলাম তোমার জন্য, ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম না। আই ওয়াজ নট ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম না। আমি কি তোমার জন্য অপেক্ষা করছিলাম? ওয়াজ আই ওয়েটিং ফর ইউ, আমি কি তোমার জন্য অপেক্ষা করছিলাম না? ওয়াজন্ট আই ওয়েটিং ফর ইউ, আমি কি তোমার জন্য অপেক্ষা করছিলাম না? আরেকটা বাক্য বলি, তারা জমিতে কাজ করছিল। তারা জমিতে কাজ করছিল, সাবজেক্ট হচ্ছে তারা, দে। দে যেহেতু প্লুরাল এবং থার্ড পারসন, এখানে ওয়াজ হবে না, হেল্পিং ভার্ব আসবে ওয়ার। দে ওয়ার, এবার ভার্বের সাথে আইএনজি, দে ওয়ার ওয়ার্কিং, তারা কাজ করছিল। এখন দেখো অবজেক্ট আছে কিনা, কি বা কাকে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় কিনা। কি করছিল, কাকে করছিল, কাদেরকে করছিল, কি কাকে বা কাদেরকে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। অতএব এই বাক্যে কোনো অবজেক্ট নেই। অবজেক্ট থাকতেই হবে এমন কোনো কথা নেই, থাকতেও পারে না থাকতেও পারে। এই বাক্যে অবজেক্ট নেই, কিন্তু একটা এক্সটেনশন আছে, জমিতে। তারা জমিতে কাজ করছিল, দে ওয়ার ওয়ার্কিং ইন দা ফিল্ড। এখানে ইন দা ফিল্ড বা জমিতে, এটা হচ্ছে এক্সটেনশন, এই বাক্যে অবজেক্ট নেই। আচ্ছা, এটাকে নাসিতকি করলে হবে কি? তারা জমিতে কাজ করছিল না, দে ওয়ার নট ওয়ার্কিং ইন দা ফিল্ড। প্রশ্ন হ্যাচিতকি করলে কি হবে? তারা কি জমিতে কাজ করছিল? ওয়ার দে ওয়ার্কিং ইন দা ফিল্ড। প্রশ্ন নাসিতকি করলে কি হবে? ওয়ার নট দে ওয়ার্কিং ইন দা ফিল্ড, তারা কি জমিতে কাজ করছিল না? ভিউয়ার্স, এবার এটা দিয়ে একটা ডব্লিউএস কোশ্চেন বানাবো। বাক্যটা কি ছিল? তারা জমিতে কাজ করছিল। আচ্ছা, এখানে আমি ডব্লিউএস কোশ্চেন যখন করব, দেখবো যে আবার কোন কথার উপর গুরুত্ব পড়ছে, সেটাকে প্রাধান্য দিয়ে আমি একটা ডব্লিউএস কোশ্চেন তৈরি করব।
তারা জমিতে কাজ করছিল। এখানে জমিতে এটাকে যদি আমি গুরুত্ব দেই তাহলে দেখা যাচ্ছে যে জমিতে একটা স্থান, তো স্থানের ক্ষেত্রে আমার কোথায় অর্থাৎ হোয়ার এই দিয়ে প্রশ্ন করতে হবে। সেক্ষেত্রে বাক্যটা কি দেওয়া যেতে পারে, যে আবার বলি বাক্যটা, তারা জমিতে কাজ করছিল, এটাকে ডব্লিউএস কোশ্চেন করলে হবে তারা কোথায় কাজ করছিল, জমিতে উঠে গেল। সেক্ষেত্রে কি হবে, তারা কোথায় কাজ করছিল, ডব্লিউএস ওয়ার্ডটা ভিউয়ার্স দেখো ডব্লিউএস কোশ্চেন যখন করব আমরা এই 3 নং গঠন অর্থাৎ প্রথমে হেল্পিং ভার্ব ওয়াজ হয়, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট এক্সটেনশন, ওই গঠনেই করব, কিন্তু ডব্লিউএস ওয়ার্ডটা আগে বসাইতে হবে। অর্থাৎ প্রথমে আসবে হোয়ার, এরপর আসবে ওয়াজ অথবা ওয়্যার, যেহেতু তারা এর জন্য আসবে ওয়্যার। তো হোয়ার ওয়্যার দে ওয়ার্কিং, তারা কোথায় কাজ করছিল, জমিতে উঠে গেল। আচ্ছা, আরেকটা বাক্য বলি, লোকটা হাঁটতে পারছিল, আবার অ্যাবল টু দিয়ে করব, লোকটা হাঁটতে পারছিল বা সক্ষম হচ্ছিল। দ্য ম্যান ওয়াজ বিইং অ্যাবল, লোকটা সক্ষম হচ্ছিল বা পারছিল, টু ওয়াক হাঁটতে, লোকটা হাঁটতে পারছিল না বা সক্ষম হচ্ছিল না। দ্য ম্যান ওয়াজ নট বিইং অ্যাবল টু ওয়াক, লোকটা হাঁটতে পারছিল না। লোকটা কি হাঁটতে পারছিল বা লোকটা কি হাঁটতে সক্ষম হচ্ছিল? দ্য ম্যান বিইং অ্যাবল টু ওয়াক, লোকটা কি হাঁটতে পারছিল, লোকটা কি হাঁটতে পারছিল না। ওয়াজন্ট দ্য ম্যান বিইং অ্যাবল টু ওয়াক, লোকটা কি হাঁটতে পারছিল না। যাই হোক, আরেকটা বাক্য বলি, আমি আমার বন্ধুদের সাথে নিয়ে চিড়িয়াখানা দেখতে যাচ্ছিলাম। আমি আমার বন্ধুদের সাথে নিয়ে, দেখো ভিউয়ার্স এখানে একটা বিষয় লক্ষ্য করো, যদি আমি বলতাম যে আমি আমার বন্ধুদের সাথে চিড়িয়াখানা দেখতে যাচ্ছিলাম, সেক্ষেত্রে ইংলিশটা একরকম, আর আমি আমার বন্ধুদের সাথে নিয়ে, ভিউয়ার্স সাথে নিয়ে ইংলিশ হচ্ছে অ্যালং উইথ। তো এই ইংলিশটা একটু লক্ষ্য করো, আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস ওয়াজ গোয়িং টু ভিজিট দ্য জু, আমি আমার বন্ধুদের সাথে নিয়ে চিড়িয়াখানা দেখতে যাচ্ছিলাম। আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস ওয়াজ গোয়িং টু ভিজিট দ্য জু। ভিউয়ার্স এখানে ভাবতে পারো সাবজেক্ট ওখানে আছে ফ্রেন্ডস, আবার আই, তো হেল্পিং ভার্ব ওয়াজ হলো কি করে। ভিউয়ার্স যদি আমি অ্যালং উইথ ব্যবহার করি সেক্ষেত্রে সাবজেক্ট ওই অ্যালং উইথের প্রথমে যেটা থাকবে সেটাই সাবজেক্ট বলে প্রাধান্য পাবে। অ্যালং উইথের আগে আছে আই, অর্থাৎ আইটাই মূল সাবজেক্ট, ফ্রেন্ডস সাবজেক্ট হিসেবে কাউন্ট হবে না। অ্যালং উইথ থাকলে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে সাবজেক্ট। তো আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস ওয়াজ গোয়িং টু ভিজিট দ্য জু, আমি আমার বন্ধুদের সাথে নিয়ে চিড়িয়াখানা দেখতে যাচ্ছিলাম। কিন্তু ভিউয়ার্স এই বাক্যটাকে যদি আমি সাথে নিয়ে কথাটা না বলে শুধু সাথে বলি, যেমন আমি আমার বন্ধুদের সাথে চিড়িয়াখানা দেখতে যাচ্ছিলাম, সেক্ষেত্রে ইংলিশটা কি হবে, আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম দেখতে বা ভ্রমণ করতে, টু ভিজিট দ্য জু উইথ মাই ফ্রেন্ডস, আই ওয়াজ গোয়িং টু ভিজিট দ্য জু উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে চিড়িয়াখানা দেখতে যাচ্ছিলাম। এই বাক্যটাকে যদি আমি ডব্লিউএস কোশ্চেন করি, ভিউয়ার্স এটা ফলো করো, একটু গুরুত্বপূর্ণ। আমি আমার বন্ধুদের সাথে চিড়িয়াখানা দেখতে যাচ্ছিলাম, এটাকে ডব্লিউএস কোশ্চেন করলে হবে তুমি তোমার বন্ধুদের সাথে কোথায় যাচ্ছিলে, তুমি তোমার বন্ধুদের সাথে কোথায় যাচ্ছিলে। আমি থাকলে ডব্লিউএস কোশ্চেন করার সময় বাক্যে যদি ফার্স্ট পারসন থাকে সেক্ষেত্রে ডব্লিউএস কোশ্চেন করার সময় ফার্স্ট পারসন হয়ে যায় সেকেন্ড পারসন, অর্থাৎ আমি থাকলে তুমি, আমাকে থাকলে তোমাকে, আমার থাকলে তোমার। তো আমি আমার বন্ধুদের সাথে চিড়িয়াখানা দেখতে যাচ্ছিলাম, এটাকে ডব্লিউএস কোশ্চেন করলে হবে তুমি তোমার বন্ধুদের সাথে কোথায় যাচ্ছিলে, তুমি কোথায় যাচ্ছিলে। হোয়ার ওয়্যার ইউ গোয়িং, হোয়ার ওয়্যার ইউ গোয়িং উইথ ইউর ফ্রেন্ডস, তুমি তোমার বন্ধুদের সাথে কোথায় যাচ্ছিলে চিড়িয়াখানা দেখতে,
এটা উঠে গেল। আরেকটা বাক্য বলি, আমি পায়ে হেঁটে স্কুলে যাচ্ছিলাম। আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং স্কুলে, টু স্কুল, এটা এক্সটেনশন, এই বাক্যে কোনো অবজেক্ট নেই। পায়ে হেঁটে, অন ফুট, অন ফুট মানে পায়ে হাঁটা। আই ওয়াজ গোয়িং টু স্কুল অন ফুট, আমি পায়ে হেঁটে স্কুলে যাচ্ছিলাম। এই বাক্যটাকে যদি আমি ডব্লিউএস কোশ্চেন করি, সেক্ষেত্রে দুই ভাবে করা যায়। আমি যদি পায়ে হেঁটে এই কথাটাকে গুরুত্ব দেই, সেক্ষেত্রে পায়ে হেঁটে এর পরিবর্তে হবে কিভাবে, অর্থাৎ আর আমি হয়ে যাবে তুমি। আমি পায়ে হেঁটে স্কুলে যাচ্ছিলাম, এটাকে আমি প্রথমে ডব্লিউএস কোশ্চেনটা করব এইভাবে যে তুমি কিভাবে স্কুলে যাচ্ছিলে, হাউ হাউ ওয়ার ইউ গোয়িং টু স্কুল। এখানে আমি পায়ে হাঁটা এই কথাটার উপর গুরুত্ব দেওয়ার কারণে পায়ে হাঁটা বা অন ফুট কথাটা উঠে যেয়ে ওখানে ডব্লিউএস কোশ্চেনটা হলো কি হাউ। এই বাক্যটাকে আমি আরেকভাবে করতে পারি যে আমি পায়ে হাঁটা কথাটা রেখে দেব, আমি স্কুলে এই কথাটাকে গুরুত্ব দেব। এই কথাটাকে গুরুত্ব দিলে ওই কথাটা উঠে যাবে, ওর পরিবর্তে স্কুলে যেহেতু একটা স্থান, ওর পরিবর্তে কোথায় আসবে। সেক্ষেত্রে বাক্যটা হবে কি, বাক্যটা আমি কি বলছিলাম, আমি পায়ে হেঁটে স্কুলে যাচ্ছিলাম। এটাকে ডব্লিউএস কোশ্চেন করলে আমি যদি স্কুলে এই স্থানটাকে গুরুত্ব দিই, সেক্ষেত্রে ডব্লিউএস কোশ্চেনটা হবে তুমি পায়ে হেঁটে কোথায় যাচ্ছিলে। এবার কিন্তু স্কুলে উঠে গেল, তুমি পায়ে হেঁটে কোথায় যাচ্ছিলে। হোয়ার হোয়ার ওয়ার ইউ গোয়িং টু, হোয়ার ওয়ার ইউ গোয়িং অন ফুট, তুমি পায়ে হেঁটে কোথায় যাচ্ছিলে, এখানে টু স্কুল উঠে গেল। যাই হোক ভিউয়ার, ভিডিওটা শেষ করে দেব। শেষ করার আগে একটা কথা ভিউয়ার্স, যদি তুমি দেখো যে তোমার কোনো গরিব প্রতিবেশী বা বৃদ্ধ বা বৃদ্ধা প্রতিবেশী ভালো মন্দ খেতে পারে না, তো পারলে তোমার খাবার থেকে, যখন ভালো মন্দ রান্না হয় তখন পারলে তোমাদের এই খাবার থেকে মাঝে মাঝে ওদের একটু খাবার দিও, খুশি হবে, আর এতে কমবে না। আল্লাহ তোমাদের ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।